আমার বলছে যে যত দেরি হোক এবার পরীক্ষা দেওয়াই নিবে, সো যত টাইমই পাই একটু পড়তে থাকতে হবে। ওই তো এএসএন এটুর জন্য তো ওরা মান্থ ফিক্স করেই দিছে যে অক্টোবরে হবেই। ও লেভেলস এর জন্য এখনো এরকম ফিক্স করে বলে নাই, বলে দিছে না ওই যে দেখছো না, আইজিসিএস এর জন্য লেটার দিস ইয়ার কবে অ্যারেঞ্জ করবে এটা জানায় নাই, কিন্তু এএসএন এ লেভেলের জন্য বলে দিছে যে অক্টোবরে একটা সেশন এরকম অ্যারেঞ্জ করবে। হুম, এটাই। তেমন টাইপের ব্যাপার। সো এখন আজকে ফার্স্টে সবার সাথে কথা বলে জেনে নেই কার কেমন কি প্ল্যানস, মাঝে দিয়ে চেঞ্জ হবে ওইটা ব্যাপার না, কিন্তু এখনের জন্য কেমন কি অবস্থা ওগুলো দেখি। ওকে, সো তাহলে এরপর সামি কালকে নোটিশ দেখে কি কেমন ডিসিশন নিবা, কোনো কিছু চিন্তা ভাবনা করছো? পরের সেশনে দিবা যে অক্টোবরে দিবা নাকি কি? এএসএস, জাবের, রিক্তি, কি চিন্তা করলা? হ্যাঁ, কমপ্লিকেটেড। আফনান স্যারে তো বলছি প্রেডিক্টেড নিব, কিন্তু রেজাল্টস তো ভালো করতেছে, অক্টোবরে দেওয়ার মতো মনে করো উঠাইতে পারবো, প্যারা হবে না। রেজাল্ট কিন্তু ভালো আবার করতেছে, এটা তো তোমার নিজের ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট আনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে ইটস ইটস লাইক মানে আমি ভালো পারি, সো আমি আমার নিজের গ্রেডস তুলতে পারবো, বাট দ্য থিং ইজ আমি অক্টোবরে গেলে লেট হয়ে যাবো রে ভাই। সবকিছু একটা পেসে থাকা উচিত না? মনে করো, তুমি বলো অক্টোবর সেশনে ও লেভেলে যারা এক্সাম দিছে তারা একটু ইয়া হয়ে গেছিল না, অলস হয়ে গেছিল না লাস্টের দিকে? সো ওই পেজটা হারাইতে চাইতেছি না। ওই তো ওই জিনিসটাই তো, এই যে জাবেরের তো হয় নাই, জাবেরের ওইটা হয় নাই কেন, এখানের মধ্যে এই ডিসিশনটাই তোমাদেরকে নিতে বলছিলাম যে যারা নাকি জেনের ব্যাচে মাত্র শুরু করলো ক্লাস, ওদের সবাইকে সেম কাজটা করতে বলছিলাম। কি জিনিস, যে এখন যখন নাকি এএস এর ক্লাস শুরু করে দিছি তোমরা এএস টা করতে থাকো, এএস করতে সময় এরপরে লাস্টে যায় যখন নাকি তোমাদের অক্টোবরে টাইম আসবে, ঠিক আছে, যখন নাকি তোমাদের অক্টোবরে টাইম আসবে তখন সুন্দর মতো অক্টোবরে তুমি পরীক্ষাটা দিয়ে দিলা, ওইটা তো কোনো সমস্যা না। যে এএস পড়তে সময় তুমি পড়ার মধ্যে থাকবা, ওকে, যে এএস পড়তে সময় তুমি পড়ার মধ্যে থাকবা, সো তখন ও লেভেল যখন নাকি দিতে যাবা ও লেভেলেরটা 1 মাস আগে ওরকম রিভিশন দিলে পরে হয়ে যাবে, বিকজ ও লেভেল তো তোমরা অলরেডি মক টক এন্ড এভরিথিং দিছো, তাই না এসা? সো তাহলে হ্যাঁ, এমন টাইপের কাজ, যে এইবারও যদি এমন টাইপের ইয়ে করা হয় তো তাহলে পরে খুবই ভালো হবে। যে ব্যাপারটা কেমন, যে মনে করো এই যে এখন তো তোমাদের ওয়েবসটা আজকে শেষ করব, দেন নেচার অফ লাইটটা, এরপর ইউনিট 3 এরকম করায় কোশ্চেন পেপার এসব করতে থাকবা, মক মক এরকম দিলা, তো এপ্রিল পর্যন্ত সবকিছু এরকম ঠিকঠাক মতো গেল, যে এপ্রিল এপ্রিল এমন পর্যন্ত তোমরা এএস এর সবকিছু যে একদম মেইন পরীক্ষা হইতে সময় যেমন যেমন কাজ করতা, তো প্রত্যেকটা জিনিসই করলা, যারা প্রেডিক্টেড নিবা প্লাস যারা সেশন পিছাবা একই জিনিস তেমন। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে মানে আমি যদি অক্টোবরে দেই P3 P4 নিতে পারবো এখন? হ্যাঁ, P3 P4 অ্যাড করতে পারবো, এখনো তো রেজিস্ট্রেশনই চলে নাই, ও, ঠিক আছে? ওরা তো আর জানে না তুমি কোন সাবজেক্টের কোচিং করছো, কোন সাবজেক্টের করো নাই। ঠিক আছে? তো তাহলে পরে এখানের মধ্যে কাজটা যেটা বলতে চাইতেছি আমি, যে যদি তোমাদের এমন কাজ করো তো তাহলে পরে তোমরাই মনে করো যে সেশন পিছাইলা কিন্তু ওভারঅল পিছাবা না, যে পরের মেতে যায় তোমরা এটু দিয়ে দিতে পারবা। কেমন কাজ, এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সিলেবাস শেষ করে কোশ্চেন পেপার গুলি করে মক গুলো দিব, ওকে, দেন মেতে মনে করো যে আমরা এক্সটেন্ডেড আরো কতগুলো, যে মেইন এক্সামের সময় যেমন রুটিনে ওরকম মক টক দিতা অমনি টাইপে আমরা মনে করো মক টক নিলাম, যে মেইন এক্সাম দিতা অমনি করে আমরা পরীক্ষা নিলাম, বা ওই সময়টুকু তোমরা একটা টাইম নিতে পারো যে এই টাইমটা ব্রেক নিলা, দেন মনে করো যে জুন থেকে এটু শুরু করলা, ঠিক আছে এসাস, দেন ও তাইলে লাইক যেই মাসে এক্সাম হবে ওই মাস গ্যাপ থাকবে? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এই যে আচ্ছা আচ্ছা। জুন জুলাই অগাস্ট, ঠিক আছে, হ্যাঁ 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 জুলাই হ্যাঁ। অগাস্ট এই টাইমটুকু তুমি ইয়ে করলা, কি বলে, এটু পড়তে থাকলা, এরপরে যায় তোমার সেপ্টেম্বর মান্থে তুমি এএস এর জন্য আবার এরকম প্রিপারেশন নিবা, যে এএস তো কয়দিন আগে পড়ছো তো তাহলে এএস এর জন্য আবার প্রিপারেশন নিলা, বাট এই যে প্রিপারেশনটা সলিড থাকবে কখন, যদি তুমি মক গুলা দিয়ে রাখো, বুঝতে পারছো? যে সিলেবাস গুলি শেষ হুম। করে পরীক্ষাগুলি দিয়ে রাখলে পরে তখন তোমার ওগুলি জিনিস আবার মাথায় থাকবে, সো তখন
পরে অক্টোবরে যখন নাকি তোমাদের পরীক্ষার রুটিন দিবে ওই সময় তোমরা পরীক্ষাটা দিয়ে দিলা। তারপরে অক্টোবরের ওই ক্লাস শেষে তোমরা যদি একই টাইপের ডিসিশন নাও সবাই, তো তখন সুন্দর মতো নভেম্বরে যখন তোমরা ব্যাক আসবা সেম জায়গা থেকে আমরা ওই যে 1 মাস আগে যে যেরকম শুরু করলাম, জুনে শুরু করলাম, তো তাহলে তোমরা অক্টোবর মান্থটা এরকম গ্যাপ নিয়ে নভেম্বর থেকে আবার A2 কন্টিনিউ করতে থাকলা। তো তাহলে তখন তোমরা A2 এর জন্য আবার মে 2022 এর জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবা। তো তাহলে তখন পিছাইলাও না, কোনো সমস্যা হইলো না। বুঝতে পারছো না? জি ভাই। তো এখন এটা দেখা যাক, এখনো সবার ওরকম ডিসিশন নেওয়ার মতো টাইম পায় নাই, তো সবাই একটু চিন্তা ভাবনা করুক। আমি তো বললাম যে এমন করলে পরে তোমাদের সেশনটাও পিছাইলা, যে নিজে পরীক্ষা দিলা, যেটা অনেকজন চাইতেছো, এটা ভালো জিনিস যে নিজে পরীক্ষা দিয়ে গ্রেডটা আনবা। বাট আরেকটা জিনিসও হচ্ছে যে তুমি A2 তেও পিছাই গেলা না, যে তোমার অক্টোবরে দেওয়াতে তুমি তুমি যদি পরে নভেম্বর থেকে ক্লাস শুরু করো বা জানুয়ারি থেকে ক্লাস শুরু করো, তো তখন তোমার সেশন তো পিছাইতেই হবে, যে ওভারঅল A2 সেশনটাও পিছায় যাবে। তো ওভারঅল A2 সেশনটা যেন না পিছায়, সো তাহলে এই টাইপের কাজ যে জাবের যেটা করছে ও লেভেলস এর জন্য, বুঝতে পারছো? যে জাবের তোমাদের সাথে ইউনিট 1 তো করলো, দেন যায় ওর অক্টোবরে পরীক্ষা, তো সেপ্টেম্বর মাসটা অফ নিছে, সেপ্টেম্বর অক্টোবর অফ নিছে, দেন সুন্দর মতো যে নভেম্বরের থেকে আবার চলে আসছে। তো এরপরে যেগুলি কয়টা ক্লাস মিস গেছে ওগুলো ভিডিও দেখে বাকি জিনিসগুলি করে কভার করে নিছে। বুঝতে পারছো? হুম। তো এই জিনিসটাই আর কি, এটা দেখা যাক, সবাই চিন্তা ভাবনা করুক, সবাইকে আবার ডিটেলস ওরকম বলবো নি কিভাবে কি প্ল্যানিং করলে পরে ভালো হয়। বিকজ সেশন ওরকম পিছাইলে, মনে করো তোমরা তো আসলে মে সেশন, তো তো তোমাদের 6 মাস পিছানো মানে আসলে 1 বছর পিছানো। কিভাবে? যে তোমাদের পরীক্ষার সেশনটা তখন যা দেখবে কি, যে তুমি এই যে অক্টোবর 21 দিলা এস, দেন জানুয়ারি 23 যায় তুমি যদি দাও A2, তো তখন যায় কি তুমি 2023 তে এ লেভেল পাস করা ক্যান্ডিডেট, ঠিক আছে? কিন্তু তুমি যদি মে 2022 তে A2 দিয়ে দিতে পারো, তো তখন তুমি কি 22 এন্ডে যে মেতে পরীক্ষা দিলা, তো তখন ওইটার শেষে যে ওইটার ফল সেশনে আর বাংলাদেশে যদি থাকো, তো তাহলে পরে বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট গুলো তো অক্টোবর নভেম্বর ওইরকম টাইমেই হয়। তো তখন ওই সময়গুলোতে তুমি অ্যাডমিশন টেস্ট দিয়ে সুন্দর মতো ইউনিভার্সিটি জয়েন করে ফেলতে পারবা। অর এলস তুমি জানুয়ারিতে যদি শেষ করো, রেজাল্ট আসতে আসতে মার্চ, এরপরে যায় 2023 মার্চের পরে যায় তোমার ইউনিভার্সিটি জয়েনিং এর কাজ করা লাগবে। তো এটা একটা বড় জিনিস যে তোমার অ্যাকচুয়ালি A2 টা কবে শেষ করতেছো। নাবিল কিছু বলবা? 2022 এর হ্যাঁ বলো। অক্টোবর ব্যাচ রাখবে না? 2022 তে অক্টোবর রাখবে নাকি ওইটা তো এখনো ঠিক করে ওইটা নাই। তো থাকার উচিত না, বেটার। হ্যাঁ, সিন্স আমরা ওই তো অক্টোবরে শেষ অক্টোবরে করব। যদি ব্যাচ থাকেও, হ্যাঁ 2022 তে যদি অক্টোবরের ব্যাচ থাকেও, তাইলে পরে অক্টোবরের রেজাল্টটা কবে আসে? জানুয়ারির লাস্টে আসে না? জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির শুরুতে। তো রেজাল্ট আসতে আসতে তো তোমার সামনের বছর চলে আসবে আর কি, বুঝছো? হ্যাঁ। তো ওইটা একটা ব্যাপার আছে যে রেজাল্টটা কবে আসতেছে, রেজাল্ট দেখায় তো তুমি ইউনিভার্সিটি জয়েনিং এর কাজটা করবা, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। তা আমি যেটা চাইতেছিলাম যে P3 আর P4টা নিয়ে, হুম। মানে অক্টোবরে যদি দেই ইনশাল্লাহ, তাহলে আমার শুধু ফিজিক্স আর কেমিস্ট্রির 6টা ইউনিট থাকে। তো 6টা ইউনিট যদি মেতে এক্সাম হয় ইনশাল্লাহ, তাহলে বেশি একটা কষ্ট হওয়ার কথা না। কিন্তু এএস এর মাঝখানে A2টা ঢুকে যেতেছি না। এএস এর মাঝখানে A2 দিতে চাচ্ছ না, নাকি A2 এর মাঝখানে এএস দিতে চাচ্ছ না? মানে সরি, হ্যাঁ A2 না, এএস এর মাঝখানে। বুঝতে পারছি। ব্যস্ত হয়ে গেছে তার সবাই। বাইরে ওকে, হ্যাঁ ওইটা একটা ভালো ডিসিশন, যে আমার অনেকগুলো ফ্রেন্ডও এমন কাজ করছে, যে একবারে মনে করো এএস এর সময় যে ফিজিক্স এএস দিছে, কেমিস্ট্রি এএস দিছে, দেন ম্যাথস এর 6টা ইউনিটে পরীক্ষা দিয়ে দিছে, বুঝছো? ওটার সাথেই হুম। তেমন করলে পরে তখন A2 তে বাকি দুইটা যে সাবজেক্ট আছে ফিজিক্স আর কেমিস্ট্রি, ওইগুলার A2 তে ভালো মতো ফোকাস করতে পারবা, আরো টাইম দিতে পারবা আর কি। হ্যাঁ সেটাই। কিন্তু নভেম্বর থেকে কি আমরা কোনো নতুন ব্যাচ রাখতেছো? নভেম্বর থেকে ওইটা নতুন ব্যাচ হবে নাকি না, এগুলাই যে তোমাদের উপরে ডিপেন্ড করবে, যে তোমরা কে কেমন কি ডিসিশন নিতেছো, ওভাবে করে আমাদেরও আগাইতে হবে। তখন তোমাদের যেখানে
সিনারিও গুলি কেমন কি ওগুলা জিনিস বুঝাই দেওয়ার পর দেন তোমরা নিজেরা ডিসিশন নিবা, দেন ওরকম অ্যাকর্ডিংলি আমরা ব্যাচেস এন্ড এভরিথিং ওগুলা জিনিস ডিজাইন করতে হবে আর কি। হ্যাঁ রে ভাই, সবার একসাথে অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া উচিত, কারণ লাইক একটা ব্যাচ 3 ভাগ 4 ভাগ মানে কি হইতেছে আল্লাহ। ওই তো ওইটা এখন এক একজনের তো প্রেফারেন্স থাকতেই পারে, যে মনে করো অনেক জনের আছে যে এ লেভেল যত তাড়াতাড়ি পসিবল শেষ করতে হবে, বিয়ের বয়স হয়ে যাইতেছে, বিয়ে টিয়ে না করলে পরে সমস্যা, ঠিক আছে? হুম হুম। তো তখন ওইটা একটা ব্যাপার। কতজনের আছে যে এ লেভেল কবে শেষ হয় এটা দিয়ে যায় আসে না, তো ওগুলা এক টাইপের জিনিস। কতজন আছে যে প্রেডিক্টেড নিয়ে পার পেয়ে যেতে চায়, ওইটা একটা জিনিস। তো এরকম অনেক জনের অনেক টাইপের প্রেফারেন্স থাকে, সবার তো আর প্রত্যেকজনের লাইফে আলাদা আলাদা। এখন ডিসিশন আমরা, আমাদের কোনো রাইট নাই তোমাদের উপরে এনফোর্স করার, আমি জাস্ট তোমাদেরকে ওই সিনারিও গুলো দেখাইতে পারি যে এইটা এমন এমন, এই ডিসিশন নিলে কেমন কি হবে, দেন তোমরা ফাইনালি নিজের ডিসিশনটা নিবা, বুঝছো না? আচ্ছা, একটু পরে দিলে বিয়ের বয়স ছাড়া আর কি কি সমস্যা হবে? একটু পরে দিলে এই যে ইউনিভার্সিটি জয়েনিং এর সমস্যা একটা, যে ইউনিভার্সিটি প্যারা দিবে ইউনিভার্সিটি নাকি প্যারা দিবে স্পেসিফিক্যালি অমন না, যে ওরাও তো এটা জানে যে গ্লোবাল প্যান্ডেমিক চলছে এন্ড এভরিথিং, হ্যাঁ এগুলোর জন্য ওটাই তো। পরীক্ষা এমন হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রসিডিওর গুলি, যে মনে করো বাংলাদেশে যদি এইবার যে লাস্ট ইয়ার যাদের এইচএসসি দেওয়ার কথা, ওদের তো এই যে কয়দিন আগে রেজাল্ট দিল, তাই না, অটো পাসের। সো এইচএসসি রেজাল্ট ওরা এতদিনে পাইছে, সো এখন ইউনিভার্সিটির অ্যাডমিশন কিন্তু এই মার্চের দিকে এমন সময় হবে, তাই তো? তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের কাজগুলো ওরা মার্চের দিকে, এপ্রিলের দিকে এমন ভাবে করলো। কিন্তু এই বছর যাদের এইচএসসি দেওয়ার কথা, ঠিক আছে, এই বছর যাদের এইচএসসি দেওয়ার কথা, ওদেরটা তো এখনো পিছায় নাই বা কোনো ডিসিশন নেয় নাই। তো ওদেরটা যদি না পিছায়, তো তাহলে তো বাংলাদেশ আবার আগের পজিশনে চলে আসবে, যে এইচএসসি ওদের জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যায়, দেন অক্টোবর নভেম্বরে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বাকি সবগুলোর ওরকম পরীক্ষা হয়ে যায়। তো তাহলে তুমি যদি মেতে পরীক্ষা শেষ না করো, তো তাহলে পরে কি হবে? বাংলাদেশের এই পাবলিক ইউনিভার্সিটি গুলার অ্যাডমিশনের জন্য তুমি ওই বছর পারবা না, সামনের বছর যা অ্যাপ্লাই করতে হবে, যদি জানুয়ারিতে নিয়ে যাও বা অক্টোবর অফ দ্যাট ইয়ার নিয়ে যাও। বুঝতে পারছো ইফাজ? বাইরে চলে গেলে দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু বাইরে চলে গেলেও তোমার কয়েকটা সেশন থাকে না, যে ফল সেশন, স্প্রিং সেশন, এরকম কয়েকটা এরকম আলাদা আলাদা ইয়ে থাকে। তো এটা ডিপেন্ড করে যে তুমি যে ইউনিভার্সিটিতে যাইতে চাও ওটা কবে কি অ্যাপ্লিক্যান্ট নেয় এন্ড এভরিথিং। তো ওইসব জিনিসগুলি দেখা লাগবে তোমার। ওইটা যায় আসে না, ওদের ওখানে অনেকগুলো সেশনই ওরকম অ্যালাউ করে, তো তো ওখানের মধ্যে বাইরের ইউনিভার্সিটির ওগুলাতে ঢুকতে ওরকম প্রবলেম করবে না। বাট বাংলাদেশের জন্য বেসিক্যালি যেটা, যে ফিক্সড একটা সময়, ইয়ারের একটা টাইমেই অ্যাডমিশন টেস্ট গুলি হয়, তো এর আগে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর রেজাল্টস ইন অর্ডার টু রেজিস্টার ফর দ্য এক্সামস, এমন। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা প্রেডিক্টেড এন্ড এগুলা নিয়ে কতক্ষণ একটু ডিসকাস করে নিলাম, তাহলে যেন তোমাদের ডিসিশন নিতে ইজি হয়। আর বাকি কোনো কনফিউশন থাকলে পরে ওগুলা জিজ্ঞাসা করতে পারো, ওগুলা পরে আমরা কথা বলবো। এখন আমরা ফার্স্টে পেজ নাম্বার 120 থেকে পেজ নাম্বার 123 রিডিং পড়তে বলছিলাম। এগুলি অলমোস্ট ও লেভেলস এরই পড়া, বাট কয়েকটা নতুন ফর্মুলা আসছে আমাদের, যেগুলি জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, নাবিল কি কিছু বলবা? ওই যে ডিসপারশনের পার্টে একটু প্রবলেম আছে, ওটা একটু দেখা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সবগুলোই দেখাবো। এটা জাস্ট পড়ে রাখতে বলছি, তাহলে যেন তোমাদের ইয়ে হয়, কি বলে, আগে থেকে একটা আইডিয়া থাকে যে ডিসপারশনের এখানে এটা রিফ্র্যাকশনের জন্যই হয়েছে, কিভাবে হয়েছে ওগুলো দেখবো আমরা। আচ্ছা, সো লেটস সি। ফার্স্টে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এইসব তো আমরা ও লেভেলসে থাকতেই পড়ে আসছিলাম। রিফ্লেকশনটা কি ছিল? ইট ইজ দ্য বাউন্সিং ব্যাক অফ আ ওয়েভ ওয়েন ইট হিটস আ বাউন্ডারি, তাই তো? যে কোন একটা রিফ্লেক্টিং সারফেস হিট করলে পরে তখন কি করবে? ওই বাউন্ডারিতে যে হিট করে ওয়েভটা আবার রিফ্লেক্ট ব্যাক করবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন রিফ্লেকশন এটা কি থাকে? তাহলে যেই মিডিয়ামে ছিল ওই মিডিয়ামে রিফ্লেক্টেড ওয়েভটা থেকে যায়। কিন্তু রিফ্র্যাকশনের কাজটা কি ছিল? রিফ্র্যাকশন এই জিনিসটা তোমাদের ও লেভেলসে থাকতে সময় অনেকবার করে আমি দুইটা কথা বলছি। একটা হলো রিফ্র্যাকশন, অনেকজনই যেটা ধরে রিফ্র্যাকশনের, ওইটা অনেকজনে বলে যে বেন্ডিং যদি হয় তাহলে পরে রিফ্র্যাকশন, বেন্ডিং না হলে রিফ্র্যাকশন অনেকজনই কনসিডার করে না। কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কি জাবের? রিফ্র্যাকশন ইজ হোয়াট?
It is the change in speed of a wave, তাই না? হ্যাঁ। তো তাহলে জি। রিফ্র্যাকশনটা হলো it is the change in speed of a wave when it goes from one medium to another. তো এর জন্য তোমাদেরকে আমি লেস ডেন্স মিডিয়াম, মোর ডেন্স মিডিয়াম এগুলি না বলে কি কি লিখাইছিলাম? হাই ভেলোসিটি মিডিয়াম, লো ভেলোসিটি মিডিয়াম এমন লিখাইছিলাম না আলাদা করে? তাহলে যেন তোমাদের ওটা মাথায় থাকে যে অ্যাকচুয়ালি ভেলোসিটির চেঞ্জিং এর ব্যাপারটা হলো আমাদের মেইন, যে হাই ভেলোসিটি থেকে লো ভেলোসিটিতে গেলে পরে টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবেন এভরিথিং, কেন কি হয় এগুলা। আচ্ছা, তো এখন রিফ্র্যাকশনের এই কথাটা বলছিলাম, আর রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ব্যাপারে একটা বড় একটা কথা বলে রাখছিলাম যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ হোয়াট? রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ আ রিলেটিভ টার্ম, তাই তো? রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ আ রিলেটিভ টার্ম। হোয়াট ডাজ দ্যাট মিন? রিলেটিভ মানে হলো যে কোন দুইটা মিডিয়াম কন্ট্যাক্টে আছে, যে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাবে, অর কোন দুইটা মিডিয়াম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার আছে, এইটার উপর ডিপেন্ড করবে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা কত। ও লেভেলসে থাকতে সময় আমাদের অ্যাকচুয়ালি অলওয়েজ আমরা কি পাইছি? এয়ার এর সাথে কম্পারিজন পাইছি, যে এয়ার থেকে ওয়াটারে যাবে, আর এয়ার থেকে গ্লাসে যাবে, আর গ্লাস থেকে এয়ারে যাবে, ঠিক আছে? ইট ওয়াজ অলওয়েজ রিলেটেড টু এয়ার। কিন্তু সবসময় যে এয়ার মিডিয়ামের সাথে রিলেটেড থাকবে এমন কোনো কথা নাই। ওয়াটার মিডিয়াম থেকেও তো গ্লাস মিডিয়ামে যাইতে পারে, পারে না? পারে। সো তাহলে অয়েল মিডিয়াম ছিল না? কি বুঝি নাই। অয়েল মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়াম তো ছিল। হ্যাঁ, অয়েল মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়াম, তো যে কোনো, যে এয়ার বাদে অন্য দুইটা মিডিয়ামের মধ্যেও তো কি থাকতে পারে? কন্ট্যাক্টে থাকতে পারে, এন্ড তাদের মধ্যে রিলেটিভ যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হবে দ্যাট উইল বি ডিফারেন্ট। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অ্যাকচুয়ালি কিভাবে করে বের করা হয় ওই জিনিসটার ফর্মুলা এখানে মধ্যে অনেক ডিটেইলে ডিসকাস করা আছে। এইটা সবচেয়ে ইজি ফর্মুলা, এইটা ফলো করলেই অনেক টাইপের কনফিউশন আসলে ক্লিয়ার হয়ে যায়। অনেকজন একটু ডিফারেন্ট ওয়েতে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ক্যালকুলেট করতে চায়, যেটা একটু প্রবলেম করে আর কি পরে, ঠিক আছে? যে এখানের মধ্যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের আমাদের কতগুলি আলাদা আলাদা ফর্মুলা আছে, ওগুলা জিনিস আমরা দেখব। তো প্রথমে এই রিফ্র্যাকশন এন্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ব্যাপারটুকু এই চ্যাপ্টারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আগের মতনই যেমন পড়ছিল আগে, অমন টাইপেরই, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কি হয়? হাই ভেলোসিটি মিডিয়াম থেকে লো ভেলোসিটি মিডিয়ামে যাইতে সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, হোয়াট উইল হ্যাপেন? ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এমন টাইপের ব্যাপার। সো ওগুলা জিনিস আমরা দেখবো, এটা ব্যাপার না। নাও অ্যাজ উই আর সেইং যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি? রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো একটা রিলেটিভ টার্ম, যে কোন দুইটা মিডিয়াম একজনের সাথে আরেকজন কন্ট্যাক্টে আছে এইটার উপর ডিপেন্ড করবে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা কত। ওকে, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অনেক সময় গ্রেটার দেন 1, অনেক সময় লেস দেন 1 অমন হয়, কেমন কি হয় ওগুলা জিনিস আমরা দেখে নিব। আচ্ছা, সো তাহলে রিফ্র্যাকশনের ব্যাপারটা কি? ইট ইজ নট অলওয়েজ বাউন্ড টু বেন্ড, যে ওয়েভ যে অলওয়েজ বেন্ড করবে, যে টুয়ার্ড দা নরমাল অর অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে এমন কোনো কথা নাই। কি হইতে পারে? একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে স্ট্রেইট পাস করতে পারে। এটা কখন করবে লাবিবা? যে গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে গেল কিন্তু ওয়েভটা কোনো দিকে বেন্ড করলো না, স্ট্রেইট পাস করে চলে যাবে, এটা কখন হয়? যখন 90 ডিগ্রিজে হিট করে। এক্সেলেন্ট। যখন নাকি when the wave hits the boundary at 90 degree, তখন কি হবে? The wave will not bend. ওকে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, দ্যাটস ট্রু, কিন্তু এটা কি হবে না, কোনো বেন্ডিং আন্ডারগো করবে না। তো ওইসব জিনিস নিয়ে আমরা দেখব। তোমাদের এই রে ডায়াগ্রাম করাইছিলাম ও লেভেলসে থাকতে সময়, মনে আছে? এটা একদম ও লেভেলসে থাকতে সময় তোমাদের রোজার সময়, ঠিক আছে? ও লেভেলসে তো রোজার টাইমে তখন তোমাদের ওয়েভ চ্যাপ্টার পড়াইছি, তো তখন এই রে ডায়াগ্রামটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এইটা নিয়ে আমরা আজকেও ফার্দার ডিসকাশন করব, যে রে ডায়াগ্রাম দেখে আমাদের বুঝতে পারবো যে টুয়ার্ডস দা নরমাল কখন বেন্ড করে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল কখন বেন্ড করে। এই ব্যাপারটা খুবই সুন্দর ওয়েতে বোঝা যায়। রিক্তি, তোমরা কি রে ডায়াগ্রাম গুলি আগে আঁকা শিখছিলা? হ্যাঁ ভাইয়া। ভেরি গুড।
কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম যে রে ডায়াগ্রাম গুলি এঁকে আমাদের কি প্রুফ করা যায় বা কি দেখানো যায় যে কখন একটা ওয়েভ টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে, কখন একটা ওয়েভ অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করে, এই ব্যাপারগুলি দেখানো যায়। ওকে, সো তাহলে আমরা যদি জিনিসগুলো দেখি, আমাদের নোটপ্যাডে চলে যাই, তো তখন যে আমরা ভালো মতো ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, সো তাহলে আমরা রে ডায়াগ্রামের এই দুইটা জিনিস দেখে নিব। হাই ভেলোসিটি মিডিয়াম টু লো ভেলোসিটি মিডিয়াম, আর এখানের জন্য উল্টাটা, লো ভেলোসিটি মিডিয়াম টু হাই ভেলোসিটি মিডিয়াম। ওকে, সো তাহলে আমরা দেখি। ফার্স্টে লেট মি ড্র দা বাউন্ডারি, যে দিস ইজ দা বাউন্ডারি যেখানে যে হিট করবে। উপরে হলো হাই ভেলোসিটি মিডিয়াম, সো উপরে হলো এয়ার মিডিয়াম মনে করো, আমরা এটা আঁকতেছি দ্বারা। ওকে, সো সাপোজ ওয়েভটা এমন ভাবে আসতেছে, তো ওয়েভ ফ্রন্ট গুলা যে আমরা আঁকি, ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম গুলি কি? ওয়েভ ফ্রন্ট মানে কি? আমরা ওয়েভস এর একদম শুরুর দিকে পড়ছিলাম না জাবের? ওয়েভ ফ্রন্ট কি জিনিস? These are lines connecting the points, যে সিমিলার পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ, তাই তো? যে সবগুলি ক্রেস্ট কানেক্ট করা যে লাইন, ওই লাইনটাকে আমরা কি বলবো? ওয়েভ ফ্রন্ট অফ দা ওয়েভ, তাই তো? তো এটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট অফ দা ওয়েভ। আচ্ছা, সো এখন এই ওয়েভ ফ্রন্ট, এখন স্পেসিংটা একটু কনসিস্টেন্ট রাখা লাগবে। একটু এদিক ওদিক হইতে পারে, বাট চেষ্টা করব যেন এটা কনসিস্টেন্ট থাকে, ঠিক আছে? তো হাই ভেলোসিটি মিডিয়ামের এখানের মধ্যে কি হচ্ছে আমরা দেখি। স্পেসিংটা একটু ডিসরাপ্ট হয়ে গেছে, বাট আইডিয়াটা ওরকম বুঝাই দিব, সমস্যা নাই। এখানে স্পেসিংটা ঠিক রাখা একটু টাফ। ওকে, তো তাহলে এখানের মধ্যে দেখো, ফার্স্টে আমরা কি ড্র করছি? এয়ার মিডিয়ামে, মনে করো উপরেরটা হলো এয়ার মিডিয়াম, হ্যাঁ, উপরে হলো এয়ার মিডিয়াম আর নিচে হলো গ্লাস মিডিয়াম। তো এখন ওয়েভটা কি করবে? এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাবে। ওকে, ওয়েভটা কি করবে? এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাবে। এখন আমি কি করতে চাচ্ছি? গ্লাস মিডিয়ামে যে ওই
ইয়েলো কালার কি বলে অরেঞ্জ কালার যে লাইনটা আছে এখানের মধ্যে মনে করো যে এটা হলো এই যে গ্লাস মিডিয়াম। তো এখন এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যদি যায়, বলতো এয়ারে বেশি ভেলোসিটিতে মুভ করতে পারে লাইট ওয়েভ নাকি গ্লাসে বেশি ভেলোসিটিতে মুভ করতে পারে? এয়ারে। এয়ারে বেশি ভেলোসিটিতে মুভ করে, তো তার মানে গ্লাসে কম ভেলোসিটিতে মুভ করবে। ওকে, ভালো কথা। তো এখন দেখো রিক্তি, যে ফার্স্টে এয়ারে তো তাদের ওয়েভ ফ্রন্ট গুলি আমি সলিড লাইন দিয়ে ড্র করছি। ওকে, এখন যদি মাঝখানে কোনো মিডিয়ামের চেঞ্জ না হইতো, ওকে, যে যদি এয়ার থেকে গ্লাসে না যেত, যে সবসময় যদি এয়ার মিডিয়ামেই থাকতো, তাহলে কি হইতো? ওয়েভ ফ্রন্ট গুলি যে ব্রোকেন লাইন গুলা যে ড্র করছে, ব্রোকেন লাইন গুলি কি? দ্য ওয়েভ ফ্রন্টস দ্যাট উড হ্যাভ বিন প্রেজেন্ট অর উড হ্যাভ বিন ইন দিস পজিশন, যদি কি না হইতো, এয়ার থেকে গ্লাস মিডিয়ামে না যাইতো। কিন্তু কি হয়, এয়ার থেকে গ্লাস মিডিয়ামে গেলে স্লো ডাউন হয়ে যাবে না, যে ভেলোসিটি কমে যাবে না রিক্তি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এয়ার থেকে গ্লাস মিডিয়ামে গেলে পরে ভেলোসিটি কমে যাবে। সো হোয়াট হ্যাপেন্স, যে তোমার থাকার কথা ছিল কোথায়? যদি ওই হাই ভেলোসিটিতে মুভ করতে, ব্রোকেন লাইন বরাবর থাকার কথা ওয়েভ ফ্রন্টটা, তাই তো? কিন্তু যেহেতু এখন কি করতেছে, যেহেতু এখন গ্লাস মিডিয়ামে চলে আসতেছে, মানে লো ভেলোসিটি একটা মিডিয়ামে চলে আসতেছে, হোয়াট উইল হ্যাপেন, তার যতটুকু ডিস্টেন্স কভার করার কথা সে ততটুকু ডিস্টেন্স অ্যাকচুয়ালি কি করতে পারবে না, কভার করতে পারবে না। সে কি করবে, এর থেকে কম ডিস্টেন্স কভার করবে। সো তাহলে সামথিং লাইক দিস উইল হ্যাপেন। এখন আমি সাদা কালার দিয়ে গ্লাস মিডিয়ামে ওয়েভ ফ্রন্ট গুলি অ্যাকচুয়ালি কোথায় ওই জিনিসটা ড্র করতেছি। সরি, ওকে। সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়েছে। সলিড লাইন দিয়ে কি ড্র করতেছি, যে অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টটা গ্লাস মিডিয়ামে কোথায় আছে, তাই না? এসাস। সো এখন দেখো, যে আমি যদি প্রথমটার জন্য এই যে এই ওয়েভ ফ্রন্টটার জন্য দেখি, এই যে এই ওয়েভ ফ্রন্টটার জন্য যদি দেখি, যেটার আগে হ্যাশ আঁকলাম না, সো এইটার জন্য যদি দেখি, তার ওয়েভ ফ্রন্টটা থাকার কথা কোথায়? এই যে এই ব্রোকেন লাইন যে দেওয়া আছে এই জায়গাটায় না? কিন্তু সে কি করছে, একটু পিছায় আছে। কেন পিছায় আছে? বিকজ সে যে গ্লাস মিডিয়ামে গেল, এয়ার মিডিয়ামে সে যত ভেলোসিটিতে সামনে আগাইতে পারছে, গ্লাস মিডিয়ামে তো সে তত ভেলোসিটিতে সামনে আগায় থাকবে না, সামনে আগাইতে পারবে না। সে কি করবে, একটু পিছায় থাকবে, তাই তো? তো এর জন্য ওখানের মধ্যে তাকে কি করা হয়েছে, এমন পিছায় ড্র করা হয়েছে। তো এখন যদি আমি পরের ওয়েভের জন্য দেখি, পরেরটার জন্য, এই যে এটার জন্য, এখন এইটার জন্য তার ওয়েভ ফ্রন্ট গুলি কোথায় থাকার কথা? এই যে এই জায়গায় থাকার কথা। কিন্তু যেহেতু সে গ্লাস মিডিয়ামে গেছে, তো এর জন্য সে কি করবে, একটু পিছায় থাকবে নাকি? যেহেতু সে গ্লাস মিডিয়ামে গেছে, ইট উইল ল্যাগ বিহাইন্ড। তো তাহলে তার ওয়েভ ফ্রন্টটা কি, তার এই জায়গাটার মধ্যে আছে, যে ওয়েভ ফ্রন্টটা একটু কি আছে, পিছায় আছে। ওকে, এরপরে হ্যাশ যদি আমরা পরের জায়গাটার জন্য আঁকি, সবাইকে আইডিয়াটা বুঝতে পারতেছো কি বলতেছে এখানে? এই যে এখন জি মনে ভাই। করো এই ওয়েভ ফ্রন্টটার জন্য, এই ওয়েভ ফ্রন্টের অ্যাকচুয়ালি থাকার কথা কোথায়? এই জায়গায় থাকার কথা। এই যে ব্লু কালার দিয়ে যে রিজিয়নটা ড্র করলাম, এই জায়গায় থাকার কথা এই ওয়েভ ফ্রন্টে, এটার কন্টিনিউয়েশন যদি হইতো। কিন্তু সে অ্যাকচুয়ালি কি করতেছে, জাবের পিছায় আছে না? কেন পিছায় আছে? বিকজ গ্লাস মিডিয়ামে তার ভেলোসিটি কি বেশি নাকি কম? কম। কম। সো তাহলে সে কি করছে, সে পিছায় আছে। তো এর জন্য তার অ্যাকচুয়াল ওয়েভ ফ্রন্টটা হলো এই জায়গায়, পিছায় এমন একটা জায়গায় আছে। ওকে, তো তাহলে সবার যদি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, সো উই ক্যান ড্র দ্য কনক্লুশন রাইট নাও, যে কি জিনিস হবে এখানের জন্য। আচ্ছা, তো জাবের, আমরা ওয়েভ ফ্রন্ট আর রে এর মধ্যে, ওয়েভ ফ্রন্ট এন্ড রে, তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন? দে উইল অলওয়েজ বি এট হোয়াট? 90 ডিগ্রি উইথ ইচ 90 আদার। ডিগ্রি। এক্সিলেন্ট। সো তাহলে ওয়েভ ফ্রন্ট এন্ড রে, দে আর অলওয়েজ হোয়াট? দে আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো তাহলে এই হলো আমাদের কি, রেটা ড্র করি।
সো রেটা কোন কালার দিয়ে ড্র করা যায়, লেট মি সি, ব্লু দিয়ে ড্র করি। তো ওয়েভটা অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করতেছিল, এই যে রে ডায়াগ্রামে যে ড্র করলাম, ওয়েভটা এই পাথ বরাবর এরকম মুভ করতেছিল। ওকে, এখন এইখানে এসে তো এইটার সাথে এখন 90 ডিগ্রি বানাইতে হবে। সো তাহলে এইটার সাথে 90 ডিগ্রি বানানোর জন্য তার কি করা লাগতেছে, এমন হইতেছে না যে নিচের ওয়েভ ফ্রন্ট গুলি কি একটু বেন্ড হয়ে গেছে নাকি লাবিবা? গ্লাস মিডিয়ামে যে ওয়েভ ফ্রন্ট গুলি একটু কি হয়ে গেছে, আগের ওয়েভ ফ্রন্টের তুলনায় একটু বাঁকায় গেছে। তো এর জন্য ওইটার পারপেন্ডিকুলার বানাইতে হলে কি করতে হবে, ওর 90 ডিগ্রি করে আবার ওয়েভ ফ্রন্ট গুলার 90 ডিগ্রি করে রে ডায়াগ্রামটা ড্র করা লাগবে। সো তাহলে দিস, সো হোয়াট হ্যাপেন্ড ওভার হিয়ার, আমরা যদি এখন দেখি এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি হইলটা কি, রেড কালার আসলে দেখা যায় না, লেট মি সি, এখানের জন্য কোন কালার দেওয়া, সো এখন আমি এখানে নরমালটা ড্র করলাম। ঠিক আছে, নরমালটা কি হবে, বাউন্ডারির পারপেন্ডিকুলার করে থাকবে, তাই তো? সো তাহলে দিস ইজ মাই নরমাল লাইন, সো দিস ইজ দ্য নরমাল। তা এখন এটা কি, ইনসিডেন্ট রে এভাবে করে আসলো, এটা হলো রিফ্র্যাক্টেড রে। তো ইনসিডেন্ট রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে এটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্র্যাক্টেড রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে দ্যাট উইল বি কল্ড হোয়াট, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের থেকে বড়, যে ওয়েভটা একটু কি করছে, নরমালের দিকে বেন্ড হয়ে আসছে না বলতো রিক্তি? হ্যাঁ ভাইয়া। তো এর জন্য আমরা ওরকম বলতাম যে অপটিক্যালি লেস ডেন্স মিডিয়াম থেকে অপটিক্যালি মোর ডেন্স মিডিয়ামে আসলে লাইটটা কি করে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে। এন্ড হাউ ইজ দ্যাট, এই ব্যাপারটা যে কি হয়, ওয়েভটা একটু বেন্ড করে। ঠিক আছে, যে ওয়েভ ফ্রন্টটা যদি কি করে, একটা অ্যাঙ্গেলে হিট করে বাউন্ডারিটাকে, তখন যে কি হবে, ওয়েভ ফ্রন্ট গুলার মধ্যে বেন্ডিং হবে এন্ড ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার থাকবে হলো রে। তো এর জন্য যে বেন্ডিং এর কাজটা হয়। ওকে, সো তাহলে এইটা থাকতে সময় আমরা এগুলা অ্যাকচুয়ালি মুখস্থ করতাম, বলতাম যে এক্সপ্লেনেশন আছে কিন্তু বড় হইলে শিখবা, বাট ওইটা তোমরা অলরেডি ও লেভেলসে শিখছো নাকি জাবের, যে এই রে ডায়াগ্রাম দিয়ে এন্ড ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যে ওয়াই অ্যাকচুয়ালি ওয়েভ বেন্ডস দ্য ওয়ে দে ডু, যে লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে গেলে কেন টুয়ার্ডস দা নরমাল, ওইটা অ্যাওয়ে ফ্রম দা নরমাল কেন হইলো না, তাই না? অনেকজনের মাথাতে এই কোশ্চেন আসে, কিন্তু অ্যাকচুয়াল লজিকটা আমাদের কি, এমন ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম গুলি যদি ড্র করে তখন এখান থেকে সেন্স মেক করে। লামিয়া কি বুঝতে পারতেছো ব্যাপারগুলা? জি ভাইয়া। ভেরি গুড। সো তাহলে এইটা গেল আমাদের কি, লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে আসা, অর হাই ভেলোসিটি মিডিয়াম থেকে লো ভেলোসিটি মিডিয়ামে আসা। সো আমরা যদি এটা একটু উপরে লিখে দেই তাহলে পরে তোমাদের কনফিউশনটা আর একটু দূর হবে, যে কি জিনিস হাই ভেলোসিটি মিডিয়াম মানে হলো অপটিক্যালি লেস ডেন্স। অপটিক্যালি কেন, বিকজ লাইটের জন্য লেস এন্ড মোর ডেন্স, মানে অপটিক্যালি লেস ডেন্স মানে কি, লাইট তার ভিতর দিয়ে অনেক হাই ভেলোসিটিতে মুভ করতে পারে। সেম লজিক, যে এখানের মধ্যে কাজটা কি, অপটিক্যালি লেস ডেন্স থেকে অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম, আর এখানে উল্টাটা, যে অপটিক্যালি মোর ডেন্স থেকে অপটিক্যালি লেস ডেন্স। আচ্ছা, সো এখন আমরা হাই ভেলোসিটি মিডিয়াম থেকে লো ভেলোসিটি মিডিয়ামেরটা দেখছি। তোমাদের একটা কাজ থাকবে আজকের ক্লাসের, এটা হোমওয়ার্ক থাকবে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, তোমরা এটা করে আমাকে পরে ছবি পাঠাবা। ঠিক আছে, যে লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে গেলে পরে রে ডায়াগ্রামটা দেখতে কেমন হবে,
আমার ডায়াগ্রামটা বুঝো নাই এমন কেউ আছো? যে আমি ব্রোকেন লাইন দিয়ে ফার্স্টে কি ড্র করছি, প্রথম মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে যাইতে সময় প্রথম মিডিয়ামের ওয়েভ ফ্রন্ট গুলার একটা কন্টিনিউয়েশন ড্র করছি ব্রোকেন লাইন হিসেবে, ঠিক আছে? তো এই যে গ্রিন কালার যে ব্রোকেন লাইন গুলা, ওগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? দ্য পজিশনস ওয়্যার দ্য ওয়েভ ফ্রন্টস উড হ্যাভ বিন ইফ দেয়ার ওয়াজ নো চেঞ্জেস ইন মিডিয়াম, ঠিক আছে? তো এমন টাইপের ব্যাপার। দেন অ্যাকচুয়াল ওয়েভ ফ্রন্ট গুলো আমি সাদা কালার দিয়ে ওরকম আবার ড্র করে দিছি, যে তারা কি করবে, অ্যাকচুয়ালি যেখানে থাকার কথা তার থেকে একটু পিছায় থাকবে। কেন পিছায় থাকবে? বিকজ দে এন্টার দ্য লো ভেলোসিটি মিডিয়াম, এর জন্য। ওকে, তো তাহলে তোমাদের এই কাজটা একটু থাকবে যে ইউ উইল হ্যাভ টু ড্র দিস রে ডায়াগ্রাম এন্ড ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম ফর এই সিচুয়েশন। কোনটা? লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে গেলে পরে কি হয়, তো এটা তোমাদের টাস্ক থাকবে। সো এটা একটু লিখে রাখো যে এটা হোমওয়ার্ক। আচ্ছা, আর এখন আজান দিয়ে দিছো অলরেডি, সো তোমরা একটা কাজ করবা, 5:58 এ তোমরা ক্লাসটা জয়েন করবে। ওকে, 5:58 এ ক্লাসটা জয়েন করবে, দেন ওখানে আমরা কন্টিনিউ করতেছি, ওই ফর্মুলাগুলি নিয়ে ডিসকাস করব। ওকে, সো তাহলে আমরা আবার শুরু করি। যে কথাটা বলতেছিলাম, আমরা রে এন্ড ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম নিয়ে প্রথমে আমরা দেখাইছি যে কখন আমাদের ওয়েভের বেন্ডিং হয়। দেন একটা স্পেশাল কন্ডিশনের সময়, যেটা লাবিবা একটু আগে অ্যান্সার দিছিল, যে যেই টাইমে কি হবে না, কোনো বেন্ডিং হবে না। তো কোন সময় কোনো বেন্ডিং হয় না, ওই ডায়াগ্রামটা আমরা ফার্স্ট একটু দেখে নিই। আরেকটা তো তোমাদের জন্য হোমওয়ার্ক আছেই। তো এই দুইটার মধ্যে একটা ডায়াগ্রাম আমি দেখাইছি, একটা তোমরা নিজেরা করবা এন্ড ওইটার হোমওয়ার্কটা জমা দিবা, যে আমি দেখবো যে তোমরা অ্যাকচুয়ালি ডায়াগ্রামগুলি ড্র করতে পারো নাকি। ওকে, বিকজ ইট ক্যান সো হ্যাপেন দ্যাট তারা একটা ডায়াগ্রাম তোমাদেরকে ড্র করতে দিতেই পারে। ওকে, সো এই জিনিসটা একটা ব্যাপার। তা এখন আমরা দেখব যে সিচুয়েশন where the wave does not bend when it goes from one medium to another. ভাইয়া, হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, বেন্ডিং যদি না হয় তাহলে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি থাকবে না? না, অ্যালং দা কি বলে, অ্যালং দা নরমাল, তো তাহলে নরমালের সাথে অ্যাঙ্গেল হলো 0। সো তাহলে ওখানের মধ্যে আমাদের কোনো চেঞ্জ আসবে না, যে সাইনের ওখানে নরমালের সাথে অ্যাঙ্গেলটা 0, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনও 0, এরকম। অ্যালং দা নরমাল, যে আমাদের অ্যাঙ্গেলটা অলওয়েজ নরমালের সাথে হয় না, এই যে নরমালটা আঁকলাম ইয়েলো কালার দিয়ে, হ্যাঁ ভাইয়া। তো ইনসিডেন্ট রেটা নরমালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে। তো ও এখন আচ্ছা আমি আচ্ছা। যদি আরো কাছে নিয়ে আসি, তো তাহলে অ্যাঙ্গেল কমতেছে, আরো কমতেছে, আরো কমতেছে, আরো কমতেছে, একদম এমনি রাখলে পরে কি, নরমালের সাথে যদি মিশে থাকে, তো তাহলে অ্যাঙ্গেলটা কত, তার সাথে 0 ডিগ্রি, তাই তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওইটাই আর কি। আচ্ছা, তো তাহলে এই সিচুয়েশন যে সময় কি হয় না, ওয়েভটা বেন্ডিং হয় না। ওকে, তো ওয়েভটার বেন্ডিং হয় না, এটা কোন টাইমে? when it hits the boundary at 90 degree. ওয়েভ যখন নাকি বাউন্ডারিতে কি করে, 90 ডিগ্রিতে হিট করে, তখন ইট ডাজ নট বেন্ড। তো ওয়েভ যদি এরকম বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করে, এটা কি করবে না, বেন্ড করবে না। সো হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ ফ্রন্টস? হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ ফ্রন্টস, ওইটা আমরা দেখি। তো মনে করো উপরে হলো এয়ার মিডিয়াম, নিচে হলো গ্লাস মিডিয়াম, আর উপরে গ্লাস মিডিয়াম, নিচে এয়ার মিডিয়াম, ডাজন্ট ম্যাটার কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, as long as the ray hits the boundary at 90 degree. Okay, as long as the ray hits the boundary at 90 degree, what will happen? The wave will not bend. ব্যাপারটা কেমন এখানের মধ্যে আমরা দেখি। সো এয়ারের জন্য কাজটা এরকম, ওয়েভ ফ্রন্ট গুলো এবার ব্লু কালার দিয়ে আঁকি। সো এই এটা একটু কাছাকাছি হয়ে গেছে, এটা একটু দূরে দূরে রাখি।
আচ্ছা, সো এখন এখানের মধ্যে একটা ব্যাপার দেখো এসাস, যে একটু আগেরটার সময় কি হয়েছিল, ওয়েভটা যখন নাকি একটা অ্যাঙ্গেলে এন্টার করতেছিল মিডিয়ামের মধ্যে, হ্যাঁ, তখন কি হইতেছে, পার্শিয়াল একটা স্পিডের চেঞ্জ আসতেছে, যে ওয়েভ ফ্রন্টের কিছু পার্ট স্লো ডাউন করতেছে, কিছু পার্ট আগের স্পিডে মুভ করতেছিল, তাই না? যে যখন নাকি ওয়েভটা একটা অ্যাঙ্গেলে এন্টার করতেছিল একটা মিডিয়ামে, তখন কি হয়, যেই ওয়েভ ফ্রন্টের পার্টটা অন্য মিডিয়ামে আগে চলে যায় তার প্রথমে স্পিডের চেঞ্জটা হয়, কিন্তু বাকি পোর্শনটা কি থাকে, আগের মতনই থাকে। তো যত তারা কি করতেছে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, আস্তে 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 এক একটা পার্টের স্পিড চেঞ্জ হইতে থাকে, কিন্তু যখন নাকি 90 ডিগ্রিতে হিট করবে বাউন্ডারিতে, হোয়াট উইল হ্যাপেন, পুরা ওয়েভ ফ্রন্ট একসাথে মিডিয়ামটা চেঞ্জ করবে, তাই না? এই যে দেখো, ওয়েভ ফ্রন্টটা আর মিডিয়ামটা কি আছে, প্যারালেল টু ইচ আদার নাকি? এসাস, সো তাহলে পুরা ওয়েভ ফ্রন্টটা একবারে কি করতেছে, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে চলে যাইতেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি লামিয়া? যে এখানের জন্য এই ওয়েভ ফ্রন্ট গুলি এমন তো আসতেছে, সামনে আগাইতেছে সামনে আগাইতেছে, সো কি হবে, যখন নাকি গ্লাস মিডিয়ামে যাবে অ্যাজ আ হোল পুরা ওয়েভ ফ্রন্টটা, ঠিক আছে, এয়ার মিডিয়ামে থাকা পুরা ওয়েভ ফ্রন্টটা একসাথে গ্লাস মিডিয়ামে চলে আসবে। সো তাহলে ওয়েভ ফ্রন্টের কোনো পার্ট একটু বেশি কোনো পার্ট একটু কম স্পিড পাবে না, সবাই একই স্পিডে মুভ করবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি লামিয়া? হুম। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। সো তাহলে এই জিনিসটা, সো এখন what will happen when they will enter the glass medium, কি হবে, the wave fronts will get closer together, the wave fronts will remain parallel to the boundary, কিন্তু জাস্ট তারা কি হবে, they will get closer to each other। তো ক্লোজার টু ইচ আদার আসাতে কি বুঝতে পারতেছি, যে ইন দ্য সেম পিরিয়ড অফ টাইম এয়ার মিডিয়ামে তারা যতটুকু ডিসটেন্স কভার করতে পারতেছিল, গ্লাস মিডিয়ামে তারা কি করতেছে, কম ডিসটেন্স কভার করতেছে। এখানে একটু ডিসটেন্সের সেপারেশন গুলো বেশি হয়ে গেছে, ঠিক মতো এঁকে দিই এটা। ওকে, তো তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তো এয়ার মিডিয়ামে ওয়েভলেন্থ ছিল বড়, যে একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশনকে আমরা কি বলি, ওয়েভলেন্থ বলি না? তো তাহলে এয়ার মিডিয়ামে ওয়েভলেন্থ ইজ লার্জার, আর গ্লাস মিডিয়ামে ওয়েভলেন্থটা কি হয়ে গেছে, কমে গেছে। ওকে, এয়ার মিডিয়ামে ওয়েভ ফ্রন্টটা হলো লঙ্গার, আর গ্লাস মিডিয়ামে ওয়েভলেন্থটা কমে গেল। তো এখন এখানে থেকে আমরা এই ব্যাপারটা ও লেভেলসে থাকতে সময় একটা জিনিস বলে রাখছিলাম, যাবে কি ছিল ব্যাপারটা, যে ওয়ান্স আ ওয়েভ হ্যাজ বিন জেনারেটেড, তার ফ্রিকোয়েন্সি কি কখনো চেঞ্জ হয় না। তো তাহলে এই ব্যাপারটা, যে ওয়ান্স আ ওয়েভ হ্যাজ বিন রিলিজড, its frequency cannot be changed। তো তাহলে ফ্রিকোয়েন্সি সারা জীবন কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো তাহলে এই যে ওয়েভলেন্থ কমে গেল, তো তাহলে হোয়াট ইজ ইট রিলেটেড টু, কেন ওয়েভলেন্থ কমছে? এখানের মধ্যে আমরা আস্তে আস্তে ওই যে নাবিলের যে ডিসপারশন নিয়ে যে প্রবলেমটা, ওটার মধ্যে অ্যান্সারে চলে আসবো একটু পরে, বাট ফার্স্ট একটু ফর্মুলা কয়েকটা দেখা লাগবে। সো এখানের জন্য কাজটা কি দেখো, যখন নাকি ফ্রিকোয়েন্সি হলো কনস্ট্যান্ট, ওকে, যখন ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, velocity and wavelength will be directly proportional with each other নাকি? সো তাহলে when frequency is constant, velocity is directly proportional to wavelength। তো তার মানে velocity বাড়লে wavelength বাড়বে, velocity কমলে wavelength কমবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে মারিয়া? না ভাইয়া, এটা ক্লিয়ার। ওকে, সো তাহলে এইগুলি ব্যাপার আমাদের ও লেভেলসে পড়া ছিল, আমরা একটা রিক্যাপ করে নিলাম যেন আমাদের সামনের ব্যাপারগুলি আরো ইজিলি বুঝতে পারি। ওকে, আর তোমাদের কিন্তু এই টাস্কটা কিন্তু তোমরা ড্রয়িংটা করে জমা দিবা, আমি দেখতে চাই যে তোমরা অ্যাকচুয়ালি ডায়াগ্রাম গুলি আঁকতে পারো নাকি, ঠিক আছে?
ওকে, সো তাহলে এই সিচুয়েশনও দেখে নিলাম যে এই সময় ওয়েভটা কি করবে না, কোনো রকমের বেন্ডিং আন্ডারগো করবে না, ইট উইল জাস্ট পাস স্ট্রেট থ্রু। বাট হোয়াট উইল হ্যাপেন, ওয়েভ ফ্রন্ট গুলি কাছাকাছি চলে আসতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, ওয়েভলেন্থ কমে যাচ্ছে। তো তার মানে এইখানেও কিন্তু রিফ্র্যাকশন হচ্ছে। রিফ্র্যাকশনটা কি, বেসিক্যালি ইট ইজ দ্য চেঞ্জ ইন স্পিড অফ আ ওয়েভ when it moves from one medium to another। ঠিক আছে নাবিলা? তো এখানের মধ্যে যেটা বলতেছি, কোনো বেন্ডিং হয় নাই, বাট স্টিল ইট ইজ কল্ড রিফ্র্যাকশন। ওয়াই? বিকজ ওয়ান মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তো এর জন্য কি হচ্ছে, স্পিডের মধ্যে একটা চেঞ্জ আসতেছে। বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে এখন আমরা রিফ্র্যাকশন নিয়ে তারা ব্যাপারটুকু কি বলছে ওই জিনিসটা আমরা দেখে নিই। দেন রিফ্র্যাকশনের যে আমরা তো এতদিন জাস্ট এইটাই পড়তাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। কিন্তু আসলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিসের সাথে রিলেটেড? স্পিডের সাথে রিলেটেড। বিকজ নাবিল যেটা একটু আগে জিজ্ঞাসা করতেছিল, আমি বুঝতেছি যে ওর কনসার্নটা কোন জায়গা থেকে অ্যারাইজ করতেছে, যে তোমার অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, সাইন 0 0, সাইন আরও ওখানের মধ্যে 0, তো তাহলে 0/0 তো ওখানের মধ্যে আমাদের কোনো কিছুই আসতেছে না। তো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারটা তাহলে কি হয়, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন করলে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসবে, তাই না নাবিল? তো তাহলে এইখানে অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কাহিনীটা কি হয়, তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখবো। যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অ্যাকচুয়াল ফর্মুলা হলো এইটা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অ্যাকচুয়াল ফর্মুলা হলো ভেলোসিটি ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই ভেলোসিটি ইন মিডিয়াম 2, এমন টাইপের ব্যাপার। তো এটা কি জিনিস ওটা দেখতেছি। ওকে, সো নাও লেটস গো থ্রু দিস রিফ্র্যাকশন সেকশন, যে তারা এখানের মধ্যে কি বলতে চাচ্ছে। এগুলো জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি, সো হোপফুলি কারো বুঝতে কোনো প্রবলেম হবে না। এখন তোমরা রিডিং পড়ে থাকলে এখন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, কি বলতেছে রিফ্র্যাকশন? When waves pass from one medium into another, there is a change in speed. The frequency remains constant. Specifically bole this, the frequency remains constant. So what will happen? So the change in speed causes a change in wavelength. So wavelength er change ta keno hobe? Due to change in speed, because the frequency always remains the same refraction er time e. If the waves are approaching the interface between the two media at an angle, je jodi ekta angle e hit kore, মানে কি, not at 90 degree, what will happen? Then the change in speed causes a direction change as well. This is called refraction. যে এখানের মধ্যে কি হচ্ছে, এই যে the waves are traveling in this direction, এই যে এই ডিরেকশনে ওয়েভটা ট্রাভেল করতেছে, এই ডিরেকশনে ওয়েভটা ট্রাভেল করতেছে। তো এয়ার মিডিয়ামে ওয়েভ ফ্রন্ট গুলি কি দূরে দূরে আছে, দেখছো? এয়ার মিডিয়ামে ওয়েভ ফ্রন্ট গুলি কি আছে, দূরে দূরে আছে। এই যে দেখো অ্যাঙ্গেলে মুভ করতেছে, তো তাহলে এই যে এই পার্ট গুলি, these parts of the wave front are entering the glass medium, হ্যাঁ, entering the glass or water medium first. So তাহলে এই যে দেখো কি বলতেছে, this part of the waves slows down first. যে ওয়েভ ফ্রন্টের পার্টটা ডিফারেন্ট মিডিয়ামে আগে পৌঁছাইতেছে তারা প্রথমে স্লো ডাউন করবে, আর যতটুকু পার্ট এয়ারে আছে তারা ঠিকই আগের স্পিডে সামনে আগাইতে থাকবে। সো তাহলে হোয়াট হ্যাপেন্স, স্লো ডাউন করলে পরে তখন এই যে ওয়েভ ফ্রন্ট গুলি কি হয়, এই যে ওয়েভ ফ্রন্ট গুলি দে কাম ক্লোজ টু ইচ আদার। তো ওয়েভ ফ্রন্ট গুলি তারা যদি কাছাকাছি চলে আসে, সো হোয়াট হ্যাপেন্স, কাছাকাছি চলে আসা মানে ওয়েভলেন্থ কমে যাওয়া। ওয়াই ইজ দ্যাট হ্যাপেনিং? বিকজ ভেলোসিটি কমলে ওয়েভলেন্থ তো কমে যাবে বা ছোট হয়ে যাবে। ওকে, সো এখন এই কথা বলতেছে কি দেখি, any ray crossing an interface along the normal does not change direction at all as the wavefronts are parallel to the edge. এই যে একটু আগে আমরা যে ডায়াগ্রামটা দেখে আসলাম, যে যদি নরমাল বরাবর মানে কি বাউন্ডারিতে যদি 90 ডিগ্রিতে হিট করে, তো তাহলে তার জন্য কোনো ডিরেকশনের চেঞ্জ আসে না। তো তাহলে কি, ডিরেকশনের চেঞ্জ না আসা মানে হোয়াট ইজ হ্যাপেনিং, সে স্ট্রেট পাস করে চলে যাচ্ছে। কেন? বিকজ ওয়েভ ফ্রন্ট গুলি হলো এজের সাথে বা ইন্টারফেসের সাথে প্যারালাল। এই যে ওয়েভ ফ্রন্ট গুলি ব্লু কালার লাইন গুলি হোয়াইট কালার যে বাউন্ডারিটা আঁকছি বা এজ আঁকছি এটার সাথে প্যারালাল না। তো তাহলে এজ আ হোল পুরো ওয়েভ ফ্রন্টটা কি করবে, এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে চলে যাবে। সো তার মানে পুরাটা একবারে চলে গেলে পরে তখন কোন টাইপের বেন্ডিং হবে না আর কি। সো এমন টাইপের জিনিসটা বলে রাখলো তারা। কি জিনিস? এই যে therefore their wavelength is equally changed along the length of the wavefront. তো তার মানে কোনটা বেশি কোনটা কম চেঞ্জ হচ্ছে না, পুরোটা একবারে শিফট করতেছে।
এখন বলতেছে ইফ দ্য ওয়েভ ফ্রন্ট ইজ এট অ্যান অ্যাঙ্গেল টু দ্য ইন্টারফেস, যে ওয়েভ ফ্রন্টটা যদি এমন প্যারালাল না থাকে অ্যাঙ্গেলে ঢুকে, তো তখন কি হবে? দেন দ্য পার্ট দ্যাট হিটস ফার্স্ট উইল চেঞ্জ স্পিডস ফার্স্ট। এই যে পার্টটুকু আগে মিডিয়াম চেঞ্জ করতেছে তার স্পিডের চেঞ্জটা প্রথমে হবে। দেন দ্য ওয়েভ ফ্রন্ট বিকামস বেন্ট বিকজ ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়েভ ফ্রন্ট আর ট্রাভেলিং এট ডিফারেন্ট স্পিড। তো তাহলে কিছু পার্ট সামনে আগে গেছে, কিছু পার্ট পিছায় আছে, সো এটার জন্য কি হয়, ওয়েভটা বেন্ড হয়ে যায়। তো এই যে এটা বলতেছে যে দিস কি বলে, the changes in direction caused by refraction are the basis for functioning of lenses and can lead to optical illusions। যে আমাদের চোখে যারা নাকি চশমা পরি, ওকে, তোমাদের কি চোখের এখানে লেন্স অ্যাড করা থাকে, দেন কতগুলি এমন মিরর থাকে না, যেগুলাতে কি হয় এরকম মানুষকে মোটা বানায় দেয়, মানুষকে চিকন বানায় দেয়, লম্বা বানায় দেয়, চ্যাপ্টা বানায় দেয়, কেমন কেমন আছে। সো তাহলে এরকম প্রত্যেকটা অপটিক্যাল ইলিউশন এন্ড এভরিথিং সবকিছুই কেমন ওয়েভের বেন্ডিং দিয়ে ক্রিয়েট করা হয়, বুঝছো? লাইট ওয়েভের ডিফারেন্ট ডিফারেন্ট বেন্ডিং এর প্রসিডিওর দিয়ে কি করা হয়, অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট করে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের চোখে যারা নাকি চশমা পরে, আমাদের তো এখন বয়স কম, আমাদের বেসিক্যালি প্রবলেমটা কিসে থাকে যাবের, দূরের জিনিস দেখতে সমস্যা হয়, তাই তো? যে আমাদের মনে করো যে ফার্স্ট বেঞ্চের দিকে না বসলে পরে যদি চোখে সমস্যা থাকে, তো তখন বোর্ডে কি লেখা আছে এটা ক্লিয়ারলি দেখতে পারি না। তো এখন আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয় লাবিবা, এখানে এই যে আমার চোখটা এখানে আছে, সো নরমালি হোয়াট শুড হ্যাপেন, যেই অবজেক্টটা আমি দেখতেছি এই অবজেক্টের রে গুলি এসে আমার চোখের এখানে এসে কি করার কথা, ফোকাস করার কথা না, কনভার্জ করার কথা না লাবিবা? সো নরমাল মানুষের চোখ, আমাদের যখন নাকি চোখটা ঠিক থাকে তখন এমন টাইপের কাজ হয়, কি হয়, দ্য লাইট রেজ কনভার্জ এট আওয়ার আইস, ওকে। এখন কি হয় যদি আমাদের চোখে ওরকম সমস্যা থাকে, সো যারা নাকি লং সাইটেড, যারা নাকি শর্ট সাইটেড, কাটটার জন্য কোন জায়গায় ফোকাস হয় লাবিবা? বায়োলজিতে এমন পড়ছিল না যে কতজনের জন্য কি হয়, চোখের সামনে, এই যে আমাদের চোখটা হলো এখানে, কিন্তু আমাদের পাওয়ারে, চোখের পাওয়ারের সমস্যা দেখে কি হচ্ছে, এই যে দেখো আমাদের এই জায়গাটার মধ্যে এই ফোকাসটা, এই যে রেড কালার দিয়ে যে সার্কেল ড্র করলাম না, দেখতে পাচ্ছ সবাই? এসাস, হুম। তো তাহলে রেড কালার যে সার্কেলটা ড্র করছি, এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমাদের ওয়েভটা কি করতেছে, ফোকাস হচ্ছে, কিন্তু ফোকাসটা কি আমাদের চোখের সামনে হয়ে যাচ্ছে, নট এক্স্যাক্টলি এট আওয়ার আই অর পিউপিল অর রেটিনা, কি কি অনেকগুলি নাম আছে, ওগুলি যা যা মনে আছে প্রত্যেকটাই বলে দিছি। আচ্ছা, তো এখন পিউপিল, এখানের মধ্যে কাজটা কি, যে ফার্স্ট অফ অল চোখের ওই জায়গাটার মধ্যে যদি আমাদের অ্যাকচুয়ালি ফোকাসটা হইতো তাহলে আমরা ক্লিয়ার পিকচারটা দেখতাম, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, যে চোখের একটা সার্টেন ডিস্টেন্স সামনে এটা ফোকাস হয়ে যায়, তখন আবার কি করতেছে, ছড়ায় যাচ্ছে। সো তাহলে এই যে আমরা এই ইমেজটা যে দেখবো, এই যে এই ইমেজটা যে দেখবো, এটা কি হবে, একটা ব্লারি ইমেজ হবে, যে আমরা ক্লিয়ার একটা ইমেজ দেখতে পাবো না। সো তখন কি করা হয়, আমাদের আনফরচুনেটলি এ লেভেলস এর সিলেবাসে লেন্স নাই। লেন্স অনেক অনেক ইম্পর্টেন্ট, যে তোমাদের বাংলা মিডিয়ামের সিলেবাসের জন্য তোমরা যদি এসএটি দিয়ে বাইরে যাওয়া ট্রাই করো, তার জন্য লেন্স লাগবেই লাগবেই লাগবে, ঠিক আছে? লেন্সের চ্যাপ্টার মাস্ট, এটা পড়তেই হয়, ওকে। পড়ায় দাও। তো তাহলে ওই তো লেন্সের ওই ব্যাপারগুলো কয়েকটা আরো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, ওগুলো আমরা পড়বো যদি আমাদের ওরকম ইয়েটা দেখি যে অক্টোবরে ওরকম শিফট করে সবাই, তো তখন যে আমরা ওরকম মাঝের দিক দিয়ে বাংলা মিডিয়ামের ওরকম সিলেবাস অনেকগুলি পড়ে আগায় রাখবো, তাহলে যেন তোমাদের এসএটির জন্য হোক, ইউনিভার্সিটি অন্য অ্যাডমিশনের জন্য হোক, ওগুলোর জন্য হেল্প হবে, বুঝছো? আচ্ছা, তো তাহলে এখানের জন্য আমরা যে কাজটা করব, দেখো আমরা কি করি, উই ইউজ আ লেন্স। কি হয়, আমরা লেন্স একটা ইউজ করলে, যে চোখে চশমা পরি যে, সো হোয়াট হ্যাপেন্স, এরকম একটা চশমা পরলাম, যে চোখের সামনে এমন একটা লেন্স আছে আর কি। তো এখন হোয়াট উইল হ্যাপেন, যে নরমালি ওয়েভটা কি হইতেছিল, এই জায়গায় এসে ফোকাস হয়ে যাইতেছিল, দেন চোখে এসে ব্লার হয়ে যাইতেছিল। তো সে এখন কি করবে, লেন্সটা এমন টাইপের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা ম্যানিপুলেট করি, বুঝছো? এটা খুবই বড় একটা ইনভেনশন, যে লেন্সটা কি করে এরকম
ওয়েভ গুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে বেন্ড করে নরমালি যেখানে ফোকাস হওয়ার কথা ওখানে থেকে সে আর কি করে সুন্দর মতো একদম চোখে এনে ব্যালেন্স করে। আচ্ছা দাঁড়া একটু, একটা মিনিট, একটা কল আসছে। ওকে, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে নরমালি যেই জায়গাটার মধ্যে ফোকাস হয়ে যাওয়ার কথা ওখান থেকে ফোকাসটা সরাই কি করে সুন্দর মতো চোখের মধ্যে এনে ফোকাস করে, তখন আমাদের ক্লিয়ার ইমেজটা আমরা দেখতে পাই। যে যারা নাকি নরমালি চশমা পরো, ঠিক আছে, ওর চোখের সমস্যা আছে কিন্তু চশমা পরো না, তো নতুন নতুন চশমা নিলে তখন কি মনে হয়, পুরো এইচডি ওয়ার্ল্ড মনে হয় না, যে হঠাৎ করে সবকিছু এত সুন্দর ফোকাসড হয়ে গেছে, ঠিক আছে। তো এমন টাইপের এমন টাইপের ম্যাজিক হয় যে লেন্স গুলি কি করে সুন্দর মতো ওয়েভ গুলাকে বেন্ড করে একদম চোখের মধ্যে এনে এটাকে সেট করে ফোকাসটা। দেন কতজনের কি সমস্যা থাকে, যারা নাকি কাছের জিনিস দেখতে পারে না ঠিক মতো, যে বয়স্ক হয়ে গেলে তখন আমাদের চোখ এরকম তাদের পাওয়ারটা নষ্ট হয়ে যায়, তখন কি হয় চোখটা এনাফ পাওয়ারফুল থাকে না, তখন কি হয় চোখের পিছে যে অ্যাকচুয়ালি ফোকাসটা হয়, বুঝছো, যে চোখের পিছে যে ফোকাস হইলে পরেও কি আমরা ওই ইমেজটা কি দেখবো, ব্লারি দেখবো না যাবেন। সো তখন হ্যাঁ। এই ইমেজটা যেন আমরা ব্লারি না দেখি, সো হোয়াট হ্যাপেন্স, এরকম লেন্স ইউজ করা হয়। এমন লেন্স ইউজ করলে পরে কি হবে, এই যে ওয়েভটা পিছে যে এরকম ইয়ে হইতো এটাকে কি করবে জোর করে এমন বেন্ড করে চোখের সামনে এনে ব্যালেন্স করে। সো তাহলে কি যদি আমরা এরকম লেন্স ইউজ করি সুন্দর মতো আমাদের চোখে এনে কি করতেছে ফোকাসের কাজটা করতেছে। বুঝতে পারছো সবাই যে লেন্স অ্যাকচুয়ালি আমাদের কিভাবে দেখতে হেল্প করে, যে চশমা যে পরি চশমার মধ্যে যে লেন্স থাকে ওগুলো অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করে, বুঝতে পারছো এসাস? হুম। ওকে, তো তাহলে এই লেন্সের কথাটা বললো, এটা আমরা জাস্ট একটু ডিসকাস করে রাখলাম। এগুলি ক্যালকুলেশন খুবই মজার, যে তোমাদের চশমার পাওয়ার দেওয়া থাকে না, তো চশমার পাওয়ার দেওয়া থাকলে পরে এটা কত, যে চশমার পাওয়ারের ইউনিট কি জানো কেউ? চশমার পাওয়ারের ইউনিট হলো তো নাই। ডায়োপ্টার, ঠিক আছে। এগুলো বায়োলজির স্টুডেন্ট তোমাদের অনেকজনের জানার কথা, তো এটা সমস্যা নেই, এটা তোমরা পরে যখন নাকি আমরা যদি কোনোদিন লেন্স নিয়ে পড়ি তো তখন ওরকম জেনে যাওয়া। ওকে, তো এখন আমরা যে কথাটা বলতেছিলাম যে রিফ্র্যাকশন আমাদের অনেক জায়গায় এমন ইম্পর্টেন্ট যে লাইটের বেন্ডিং গুলি করানো। তো এখন এখানে কি হচ্ছে দেখো, a measure of the amount of refraction caused by different materials is called the refractive index। যে refractive index টা কি বেসিক্যালি the power of bending a light। refractive index যত বেশি লাইটকে তত বেশি বেন্ড করানো পসিবল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কম লাইটকে এত বেশি সে কি করতে পারবে না, বেন্ড করতে পারবে না, এমন টাইপের ব্যাপার। and its symbol is n। এখন n ইউজ করে কিন্তু আগের স্পেসিফিকেশনে মিউ ইউজ করতো, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট ইউজ করতো কি মিউ। ওকে, যে মাইক্রোমিটার ইউজ লিখার জন্য যেমন মিউ লিখতাম না, ওই মিউটা হলো কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট ছিল। অনেক জায়গায় এমন পাবা, অনেকগুলি বইতে এখনো পাবা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ইউনিট হিসেবে কি ইউজ করা হয়, মিউ ইউজ করা হয়। তো জাস্ট বলে রাখলাম তাহলে যেন এটা দেখে কনফিউজ না হও। এখন কাজটা কি, the refractive index n is equal to the ratio of the speed of light in vacuum to the speed of light in a material। সো তাহলে আমরা ভ্যাকিউমের রেসপেক্টে যদি বের করি, হ্যাঁ, যে কোন একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম, ওকে, যে ভ্যাকিউমের রেসপেক্টে যদি আমরা বের করি সো তখন কি হবে, ভ্যাকিউমে তো স্পিড অফ লাইট হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিডিয়ামের ভিতরে তার স্পিডটা হলো ডিফারেন্ট। যে এটা আমাদের সবচেয়ে সুন্দর মতো কিসে দেখা যায়, আমি গ্লাসের জন্য একটা এক্সাম্পল দেই, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর গ্লাস। তো এখন ইয়ের মধ্যে কি বলে, ভ্যাকিউমের মধ্যে স্পিড অফ লাইট হলো 3 × 10⁸, আর নরমাল গ্লাসের মধ্যে লাইটের স্পিড কত থাকে, নরমাল গ্লাসের মধ্যে লাইটের স্পিড থাকে 2 × 10⁸। সো তাহলে এখানের জন্য আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত আসে, 1.5। সো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে আমরা ও লেভেলসে থাকতে সময় ইউজ করতাম, আর আমাদেরকে বলে দিত 1.5, ওইটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ওই যে ফর্মুলা ছিল sin i/sin r, ওইটাও আছে, ওইটা না নাই এমন না,
কিন্তু হোয়াট অ্যাবাউট দিস সিচুয়েশনস নাবিল, যে যদি পারপেন্ডিকুলারলি পাস করে তাহলে কি সাইন আই বাই সাইন আর ওই ফর্মুলাটা কি ইউজেবল? না, করা যাবে না, কাজ অ্যাঙ্গেল তাহলে নেই। পরে এখানের জন্য আমাদের অ্যাকচুয়ালি কি স্পিডের রেশিওটা ইউজ করলে স্পিডের দ্যাট রেশিও দিয়ে অলওয়েজ করতে হবে। অ্যাপ্লিকেবল। ওকে, তো এর জন্য স্পিডের রেশিওটা আমরা অ্যাকচুয়ালি ভালো একটা ফর্মুলা হিসেবে দেখি। অ্যাঙ্গেলেরটাও লাগবে, অ্যাঙ্গেলেরটা যে আমাদের কাজে আসবে না এমন না, বাট অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেইন ফর্মুলা কিসের থেকে আসছে? স্পিডের রেশিও থেকে। স্পিডের রেশিও থেকেই সাইন আই বাই সাইন আর এর ওই ফর্মুলাটা কি হয়, ডেরাইভ করা যায়। ওটা একটা স্পেশাল কেস, ওগুলো আমরা দেখবো কিভাবে কি ডেরাইভেশন হয়। সো এতটুকু পর্যন্ত আমরা আজকে যা যা দেখছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রিফ্র্যাকশন কি জিনিস, কখন টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে, কখন অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করবে, কখন স্ট্রেইট পাস করে চলে যাবে, দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে একটা রিলেটিভ টার্ম, যে কোন দুইটা মিডিয়াম কন্ট্যাক্টে আছে এটার উপর ডিপেন্ড করবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত। এন্ড refraction is actually related more with the what, more with the change in speed of a wave than with the bending of a wave. যে বেন্ডিং যে হবেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু স্পিডের চেঞ্জ অলওয়েজ হবে, তাই তো? জাবের বুঝতে পারছো এগুলা প্রত্যেকটা জিনিস? হ্যাঁ ভাই। তো এরপরে থেকে আমরা আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের ওই রে ডায়াগ্রাম গুলি ড্র করতে একটু টাইম চলে গেছে। আমরা কালকের ক্লাসে এই জিনিসগুলি কভার করব, যে ওয়াইল্ড ইট ইজ এটা যে স্নেলস ল নিয়ে, এন্ড এই ডিসপারশনের এটা নিয়ে। ওকে, এন্ড আগামী আচ্ছা, কালকে, এটা কি কোর প্র্যাকটিক্যাল নিচেরটা? হ্যাঁ হ্যাঁ এটা একটা কোর প্র্যাকটিক্যাল। না না, এটা কোর প্র্যাকটিক্যাল না, কোর প্র্যাকটিক্যাল হলে পাশে লেখা থাকতো সিপি সামথিং লেখা থাকতো। আচ্ছা, কোর প্র্যাকটিক্যাল না থাকলে কি এগুলোতে এক্সামে আসবে না, রাইট? ওই যে এমন ইনভেস্টিগেশন কোনো এটা। কথা নাই, ঠিক আছে, এমন কোনো কথা নাই, বাট নরমালি হয় না, বাট তাও আমরা পড়ে রাখবো, সবই পড়ে রাখবো, কোনো কিছু বইয়ে আছে আচ্ছা বাট আচ্ছা পড়বো না এমন আচ্ছা না। আচ্ছা। আচ্ছা, আর কালকের ক্লাসে, ওকে, কালকে ফ্রাইডে, কালকে 3 to 5 we will solve the unit 2 booklet. ওকে, ইউনিট 2 বুকলেটের কালকে আমি এমসিকিউ গুলি অনেকগুলা নিজে সলভ করাই দিব, তাহলে যেন তোমরা আইডিয়া পাও যে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি এন্ড আচ্ছা, ওয়েভ রিলেটেড। এমসিকিউ আগে করাবা নাকি ইলেকট্রিসিটিটা আগে করে ফেলি? কাজ ইলেকট্রিসিটি আগে পড়ছি না। ওকে, সো তাহলে ইলেকট্রিসিটি যদি আগে পড়তে চাও একদম ডিরেক্টলি থিওরি কোশ্চেন, সো তাহলে ওইটাই, এটা করা যায়। ঠিক সিলেবাস আছে, শেষ করে একবার এমসিকিউ ধরবো। ওকে, তো তাহলে পরে কালকে আমরা ইলেকট্রিসিটির যে পার্টটুকু আছে ইয়ের মধ্যে, কি বলে, বুকলেটের মধ্যে, ওখানের থেকে আমরা স্টার্ট করব। ওকে, কারো কি বুকলেট নেওয়া বাকি আছে? যাদের বাকি আছে তাদের তো কালেক্ট করে ফেলতে হবে, আজকে তো এখন আর আধা ঘন্টা ইহাব খোলা, এরপরে যে কালকে তাহলে সকালের দিকে ওরকম খোলা থাকবে, সো তখন যে নিয়ে আসতে হবে বুকলেট। বুঝতে পারছো? তো তাহলে ইউনিট 2 বুকলেট যারা যারা কালেক্ট করো নাই তাড়াতাড়ি কালেক্ট করে ফেলো, বিকজ আমাদের কোশ্চেন পেপার আমরা ইউনিট 1 এর জন্য প্রত্যেকটা যেরকম ধরে ধরে শেষ করছি, এখন যেহেতু সময় আছে আমাদের কাছে, ইউনিট 2 টাও সুন্দর মতো প্রত্যেকটা কোশ্চেনে আমি করাই দিব, আর ওরকম প্রবলেম সলভিং ক্লাস দিয়ে সবগুলো সলভ করাই দিব, সো দ্যাট তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারগুলি শিখা হয়, বিকজ ব্যাপারটা তো এখনের জন্য যা শিখতেছো না, এগুলো তোমাদের ফিউচারের জন্য লাগবে। ঠিক আছে, জাস্ট এএস এর পরীক্ষা দিবা না, প্রেডিক্টেড নিয়ে নিবা তো এক্সাম, এর মানে যে এটা লাগবে না এমন না। A2 তে যে লাগবে, ভার্সিটিতে যে লাগবে, প্রত্যেকটা জিনিসে তোমার নলেজ অলওয়েজ কিউমুলেটিভ। ঠিক আছে, যে এখনে পড়তেছো পরে আরো এগুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো তাহলে যারা যারা বুকলেট এখনো কালেক্ট করো নাই তাড়াতাড়ি কালেক্ট করে ফেলো। ওকে, তো তাহলে কালকে বিল কি জানি বলতেছিলা, কোনটা? বুকলেটটা ফেরত দেওয়া যাবে কিনা? এটা খাতায় করবো, এখন বুকলেট ধরতেছি না। তো তাহলে ফ্রাইডেতে তোমাদের 3টা থেকে 5টা বুকলেট সলভিং ক্লাস আর কি। ঠিক আছে, ইউনিট 2। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।